সুপ্রিয় শিক্ষার্থী, শেরপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আমি অমিত কুমার কর, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং তোমাদেরকে আজকের অর্থায়নের নীতিমালা অর্থাৎ অনার্স প্রথম বর্ষ অধ্যায় দ্বিতীয় স্বল্পমেয়াদী অর্থায়ন অর্থাৎ শর্ট টার্ম ফিন্যান্সিং এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে তোমাদের সমাধান করে দেব। সবাই অবশ্যই সর্বোচ্চ মনোযোগ সহকারে অঙ্ক সমাধান দেখবে এবং এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের আজকের কোশ্চেনটাতে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। কোশ্চেন এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2017 সালে আসছে। আমরা প্রশ্নটা পুরোটা পড়ব। বলছে এ কোম্পানি নিডস টাকা 9 লাখ টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল, ইট হ্যাজ দ্য ফলোয়িং অল্টারনেটিভ সোর্সেস। বলে একটা কোম্পানির প্রয়োজন কার্যকরী মূলধন হিসাবে 9 লক্ষ টাকা, নিচে কিছু বিকল্প উৎস দেওয়া আছে। অর্থাৎ এই 9 লক্ষ টাকা আমি কিভাবে সংগ্রহ করব তার কিছু বিকল্প নিচে দেওয়া আছে। এক নম্বর বলছে দ্য কোম্পানি ক্যান বাই টাকা 9 লাখ অফ র মেটেরিয়ালস অন টার্ম অফ 2.5/20 এন 60, মানে নিট 60। কি বললো যে কোম্পানি 9 লক্ষ টাকার র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল ক্রয় করতে পারে, শর্ত থাকবে 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2.5% অর্থাৎ 2.5% বাট্টা পাওয়া যাবে। আর তা যদি আমি না করি বা আমরা না করি তাহলে আমাকে 60 দিনের মধ্যে আগামী 60 দিনের মধ্যে আমাকে অবভিয়াসলি টাকা পরিশোধ করতে হবে। তখন কিন্তু আমরা বাট্টা পাবো না। আমরা বাট্টা পাবো যদি 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করি, হ্যাঁ, তাহলে আমরা বাট্টা পাবো। তো যখনই কোনো অঙ্কে কোনো শর্ত থাকবে, আমরা যখনই কোনো বিকল্পতে শর্ত পাবো বুঝে ফেলবো যে এটা হলো কেটিসি সূত্র বসবে। হ্যাঁ, কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র বসে, ব্যবসায় ঋণের ব্যয়ের সূত্র বসবে। 2 নম্বরে বলছে এ ব্যাংক উইল ল্যান্ড টাকা 9 লাখ অ্যাট 15% ইন্টারেস্ট উইথ 10% কম্পেনসেটিভ ব্যালেন্স রিকোয়ারমেন্ট, ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স। বলো কি যে একটা ব্যাংকের কাছ থেকে আমি 9 লক্ষ টাকা ঋণ নিতে পারি, ধার নিতে পারি, যেখানে আমাকে 15% সুদ দিতে হবে, সাথে 10% ক্ষতিপূরণ উদ্বৃত্ত আমাকে দিতে হবে, এবং ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স, সুদটা আমাকে পরিশোধ করতে হবে অগ্রিম। আচ্ছা, তো আমাদের যখনই ব্যাংকের ব্যাপারে কোনো কথা বলবে অবভিয়াসলি আমাকে কস্ট অফ ব্যাংক লোন অর্থাৎ কেবিএল, যেটাকে আমরা সরাসরি ইআইআর বলতে পারি, ইআইআর এর সূত্র বসাতে পারবো। এবার তিনি বলছে যে টু ইস্যু কমার্শিয়াল পেপার অ্যাট 9 লক্ষ টাকা 9 লক্ষ অফ 4 মান্থ পিরিয়ড অ্যান্ড নিড সেলস ভ্যালু অফ টাকা 8,50,000। আরেকটা কথা বললো যে আমি কমার্শিয়াল পেপার অর্থাৎ বাণিজ্যিক কাগজ বা বাণিজ্যিক পত্র ইস্যু করে 9 লক্ষ টাকা সংগ্রহ করতে পারি 4 মাস মেয়াদি, 4 মান্থ, 4 মাস মেয়াদি, এবং এর নিট বিক্রয় মূল্য হবে 8,50,000 টাকা। এই তিনটি বিকল্প 1, 2, 3, এই তিনটি বিকল্পের যে কোনো বিকল্প থেকে আমরা টাকাটা সংগ্রহ করতে পারি। এখন নিচে বলছে হুইচ অল্টারনেটিভ ইজ দ্য বেস্ট অ্যান্ড ওয়াই, কোন বিকল্প সবচেয়ে ভালো এবং কেন। তাহলে আমাকে সেটা করতে গেলে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করতে হবে? প্রত্যেকটা বিকল্পের আমাকে কস্ট অর্থাৎ ব্যয় নির্ণয় করতে হবে, যে আমি যদি এই বিকল্প গ্রহণ করি তাহলে আমার কি পরিমাণ ব্যয় হবে, এই বিকল্প গ্রহণ করলে আমাকে বার্ষিক কি পরিমাণ এর পিছনে পার্সেন্টেজে ব্যয় করতে হবে, এবং এই বিকল্প গ্রহণ করলে আমাকে কি পরিমাণ এর পিছনে ব্যয় করতে হবে। তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কোনটি আমাদের জন্য সবচেয়ে ভালো এবং কেন। তো আমরা এখন সলিউশনে চলে আসব। প্রথম যেটা বলছিল যে দ্য কোম্পানি ক্যান বাই টাকা 9 লাখ অফ র ম্যাটেরিয়ালস অন টার্ম অফ 2.5/20 নেট 60। আগেই আমি বলি এইখানে এই যে শর্তটা দেওয়া আছে, এই শর্তে সহজ কথাতে যদি বলি তাহলে এইখানে আমাদের এই শর্তটার উপরই শুধুমাত্র সলিউশনটা করতে হবে। তো আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট, যখনই শর্ত থাকবে আমি বলছি কস্ট অফ ট্রেড ক্রেডিট সূত্র বসবে। তো আমরা সলিউশনে চলে আসি। আমরা লিখব অল্টারনেটিভ 1, উই নো কেটিসি মানে কস্ট অফ ট্রেড ক্রেডিট, এটাকে সিটিসি দিয়েও অনেকে বলতে পারে, লিখতে পারে। সূত্র হলো সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 বা 360
ডিভাইডেড সিপি মাইনাস ডিপি গুণন 100, এটা হচ্ছে কেটিসির সূত্র। এখন কোনটার মান কি আমাকে সেটা জানতে হবে। তো আমরা হেয়ারে লিখবো ডান পাশে, হেয়ার সিডিআর। সিডিআর মান হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, নগদ বাট্টার হার। যে বাট্টাটা আমি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করলে পাবো সেটি হলো 2.5। তাহলে আমরা এখানে সিডিআরটা লিখবো 2.5। সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড মানে হচ্ছে বাকির সর্বোচ্চ সময়, হ্যাঁ, যে সময়টা আমি বাকি পরিশোধ করতে পারবো, যে সর্বোচ্চ সময়, সেটি হলো সিপি। এরপর আছে ডিপি। ডিপি হলো ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ বাট্টা প্রাপ্তির সময়। বাট্টা পাওয়ার জন্য আমাকে যে কয়েকদিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে সেটা হচ্ছে ডিপি। তো বাট্টা পাওয়ার জন্য আমাকে পরিশোধ করতে হবে 20 দিনের মধ্যে। আর সিপি হচ্ছে সবসময় বড়, সেটা হলো 60। সিপি, এখানে একটা সহজ কথা মনে রাখতে হবে, সিপির মান সবসময় বড় হবে, ডিপির মান সবসময় কিন্তু ছোট হবে। এটা হলো সহজে মনে রাখার ব্যাপার। তো আমরা এখানে মান বসাই দিব। সিডিআর এর মান 2.5, 100 মাইনাস 2.5, সিডিআর এর মান বসালাম 360। এখানে 360 কেন লিখলাম? এক বছরে তো আসলে 365 দিন হয়, কিন্তু আমরা অ্যাকাউন্টিং বা ফিনান্সে এইটাকে সহজ ক্যালকুলেশন করার জন্য এটার একটা গ্রহণযোগ্য দিন হচ্ছে 360। 360ই আমরা সাধারণত ধরে করব। যদি কোনো কারণে অঙ্কে বলে দেয় 365, তাহলে 365 ধরে করা যাবে এবং তখন সেটা ধরে করতে হবে। তাছাড়া আমরা সবসময় 360 ধরে করবো। তো সিপির মান বসালাম 60, ডিপির মান হচ্ছে 20 ইন্টু 100। তো 100 থেকে 2.5 বাদ দিলে আসবে 97.5 গুণন 360 ডিভাইডেড 60 থেকে 20 বাদ দিলে হবে হচ্ছে 40। 2.5 এটাকে 97.5 দিয়ে ভাগ দিলে আসবে হলো 0.0256 ইন্টু 40 দিয়ে যদি 360 ভাগ করা যায় আসবে 9 ইন্টু 100। এখন এই দুটা গুণ করলে তোমার আসবে 0.2304 ইন্টু 100। তো 0.2304 এর সাথে 100 গুণ করলে আসবে, এই দুই দশমিকটা দুই ঘর ডানে চলে আসবে 23.02%। 100 দিয়ে যখনই গুণ করা হবে তখন অবভিয়াসলি তোমাকে পার্সেন্টেজে লিখতে হবে। এখন এটা বেরোলো কি? এটা হলো কেটিসি। আমাদের এই অঙ্কে বলছিল কোন বিকল্পটা সবচেয়ে ভালো। যখনই তোমাকে একাধিক বিকল্প দিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে বলবে যে কোনটা সবচেয়ে ভালো, কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণ করলে আমাদের সুবিধা হবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত দিতে বলবে, তখন তোমাকে অবভিয়াসলি ইআইআর করতে হবে। তাছাড়া তোমাকে ইয়ার না করলেও চলবে, কিন্তু এখন তোমাকে ইয়ার করতে হবে কারণ তোমাকে সিদ্ধান্ত দিতে বলছে। তাহলে ইআইআর সূত্রটা কি? দেখো, ইআইআর সূত্র হলো 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এইখানে দুইটা জিনিস, আই আর এন, এই দুটার মান আমাদের লাগবে। আইটা একদম সহজ বিষয়। আই কোনটা? আইটা হচ্ছে এই যে আমরা কেটিসির সূত্র বসাইছিলাম, এই কেটিসির সূত্রের প্রথম অংশটা, এই অংশটা হচ্ছে আসলে আয়ের মান। ঠিক এই অংশটা দেখো, এই অংশটা আমরা এখানে লিখছি আই ইকুয়াল টু এত, সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইকুয়াল টু, এটার মানটা কত আসছে? এইটার মানটা আসছে হলো এইটা 0.0256। তো আমরা লিখলাম 0.0256। আর এন, এন এর মান কোনটা? এন এর মানটা হলো এই সূত্রেরই দ্বিতীয় অংশটা হচ্ছে এন এর মান, দ্বিতীয় অংশ, যেটার মান কত আসছে? দেখো এখানে 9 আসছে, তাহলে এর মানটা হচ্ছে 9। তো আমরা এখানে বসাই দিলাম যে 1 প্লাস আই এর মান 0.0256 পাওয়ার এন এর মান 9 মাইনাস 1 এর 100। 1 এর সাথে যোগ করে পাওয়ার 9 দিলে তোমার মান আসবে 1.255, এখানে 45 আসবে। তো আমরা 4 ঘর পর্যন্ত যেহেতু লিখবো, সেই কারণে আমরা যেহেতু 4 ঘরের পরে 5 আছে, এদের জন্য আমরা 4 এর সাথে 1 যোগ করে 5 লিখে দিব। তো 0.2555 মাইনাস 1 ইন্টু 100। 1 পয়েন্টের থেকে বাদ দিলে দেখবা আসবে 0.2555, এর সাথে 100 গুণ করলে আসবে 25.55%, অর্থাৎ 25.55%। তাহলে আমরা ইআইআর পেয়ে গেলাম। প্রথম অল্টারনেটিভের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় অল্টারনেটিভের কাজ করব। আচ্ছা, আমরা প্রথম বিকল্প অথবা অল্টারনেটিভ 1টা কমপ্লিট করছি। এখন আমরা অল্টারনেটিভ 2 এর কাজ করব। তো আমরা একটা কাজ করি, অল্টারনেটিভ 1 এটার মানটা কত বের হয়েছিল, আমরা একটা কাজ করি, একটু উপরে লিখে নিই। হ্যাঁ, অল্টারনেটিভ 1 এটার মানটা বেরিয়েছিল কত? এটার মান বেরিয়েছিল আমাদের 25.55%। 25.55%। এটা একটু আমরা একটু জাস্ট মনে রাখার উদ্দেশ্যে এখানে লিখে রাখলাম। এখন বিকল্প অল্টারনেটিভ 2 কি বলছে? এ ব্যাংক উইল ল্যান্ড টাকা 9 লক্ষ at 15% ইন্টারেস্ট উইথ 10% কম্পেনসেটিভ ব্যালেন্স রিকোয়ারমেন্ট
একটা ব্যাংক থেকে 9 লক্ষ টাকা আমরা ঋণ নিতে পারি, যেখানে আমাকে সুদ দিতে হবে 15% আর ক্ষতিপূরণ উদ্বৃত্ত অর্থাৎ সিবি কম্পালসরি ব্যালেন্স সংক্ষেপে বলা হয়, এটা দিতে হবে 10%, 10%। আর ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স, সুদটা আমাকে অগ্রিম পরিশোধ করতে হবে। এই কারণে আমাদের একটু সূত্রটা একটু খেয়াল করব। তাহলে আমরা সূত্রে খেয়াল করি। সূত্রটা হলো ব্যাংক লোনের ক্ষেত্রে সরাসরি সূত্র হচ্ছে ইআইআর, এর আর এক্সট্রা করে ইআর বের করার কোনো প্রয়োজনীয়তা নেই। ইআর সূত্র হলো ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট গুণন 100। এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে অঙ্কে আমাদের ইন্টারেস্ট আর পেইড ইন অ্যাডভান্স, ইন্টারেস্টটা অ্যাডভান্স বলা থাকার কারণে এই ইন্টারেস্টটা আমাকে বসাইতে হয়েছে নিচে। হ্যাঁ, যদি ইন্টারেস্ট অ্যাডভান্স না থাকতো, ইন্টারেস্ট যদি অগ্রিম প্রদান করা না লাগতো, তাহলে কিন্তু আমার সূত্রটা এইটুকু হইতো, অর্থাৎ ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি গুণন 100। এই ইন্টারেস্টটা আর হইতো না। তো যেহেতু অ্যাডভান্স বলা আছে, এই জন্য আমাকে নিচে আবার মাইনাস ইন্টারেস্টটা দিতে হয়েছে। এখন আমরা সবগুলো মান বের করবো হেয়ারের মধ্যে। হেয়ারে আমরা দেখো লোনটা কত ছিল, 9 লক্ষ টাকা, 9 লক্ষ লিখলাম। ইন্টারেস্ট, তো সুদ তো যত টাকা লোন নিব তার উপরেই আমাকে সুদ দিতে হবে, তাহলে 9 লক্ষ গুণন 15%, 15% আসবে 1,35,000 টাকা। সিবি কম্পালসরি ব্যালেন্স 9 লক্ষ গুণন 10%, তাহলে আসবে 90,000 টাকা। এখন এটার মান বসে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তার মান বসাই। ইন্টারেস্ট হচ্ছে 1,35,000, লোন 9 লক্ষ মাইনাস সিবির মান হচ্ছে 90,000 মাইনাস ইন্টারেস্ট হচ্ছে 1,35,000। তাহলে আমার মানটা কত আসবে, 1,35,000। 9 লক্ষ থেকে যদি আমরা 90,000, 9 লক্ষ থেকে 90,000 এবং 1,35,000 টাকা বাদ দিই, তাহলে আমার আসবে হলো 6,75,000 টাকা। আমাদের আসবে হচ্ছে 6,75,000। আচ্ছা, গুণন এখানে 100 হবে, গুণন 100, 6,75,000 টাকা। আর আমি চেক দিই, 9 লক্ষ মাইনাস 90,000 মাইনাস 1,35,000, 6,75,000, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে ভাগ করতে হবে। তাহলে 1,35,000 থেকে 35,000কে 6,75,000 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে মান আসবে 0.2, মান আসবে 0.20 গুণন 100। 100 দিয়ে গুণ করলে আসবে 20%। পুশ করো 20%। আচ্ছা, আমরা অল্টারনেটিভ 2 কমপ্লিট করেছি, এটা হচ্ছে অল্টারনেটিভ আমাদের 3 কাজ করতে হবে। অল্টারনেটিভ 2 এতে আমাদের কষ্ট আসছিল কত, 20%। এখন আমরা অল্টারনেটিভ 3টা করব, আমাদের অঙ্ক তাহলে শেষ হয়ে যাবে। অল্টারনেটিভ 3 তে বলছিল টু ইস্যু কমার্শিয়াল পেপার, টাকা 9 লাখ অফ 4 মান্থ পিরিয়ড অ্যান্ড নিট সেলস ভ্যালু ইজ টাকা 8,50,000। তাহলে আমাদের কি বলছে, কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপারের জন্য আমাকে সূত্র বসাতে হবে, কেসিপি, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কেসিপি, কস্ট অফ কমার্শিয়াল পেপার। হ্যাঁ, তাহলে এটা সূত্রটা কি, এটা সূত্র হচ্ছে এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড এনএসবি গুণন 360 ডিভাইডেড ডিএম গুণন 100। এফবি মানে হচ্ছে ফেস ভ্যালু, এনএসবি নিট সেলস ভ্যালু, নিট বিক্রয় মূল্য, নিচে নিট বিক্রয় মূল্য। ডিএম হচ্ছে ডে অফ ম্যাচুরিটি, মেয়াদ পূর্তির সময়। হেয়ারের মতো আমরা লিখলাম কোনটার মান কি, এফবি হচ্ছে 9 লক্ষ টাকা, এনএসবি নিট সেলস ভ্যালু অঙ্কে দিয়ে দিয়েছে 8,50,000, ডিএম ডে অফ ম্যাচুরিটি বলছিল 4 মান্থ, 4 মাস। তো প্রতি মাসে আমরা গড়ে 30 দিন করে ধরি, তাহলে 30 গুণন 4 দিলে হবে 120, 3 4 12, 120 দিন। তা আমরা এখন ক্যালকুলেশনটা করব। 9 লক্ষ মাইনাস 8,50,000 ডিভাইডেড 8,50,000 গুণন 360 ডিভাইডেড হচ্ছে 120 গুণন 100। তাহলে আমাদের কত আসবে, উপরে আসবে 50,000, নিচে আসবে 8,50,000 গুণন 360কে যদি 120 দিয়ে ভাগ করা যায়, তাহলে আসবে 4 গুণন 100। 4 3 আসবে।
আর 3 12 34 3 আচ্ছা 50,000 কে 8,50,000 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমাদের কত আসবে 50,000 ভাগ 8,50,000 আমাদের আসবে হলো 0.0588 0.0588 গুণন 3 গুণন 100। আচ্ছা তাহলে দুটো গুণ করব, গুণ করলে কত আসবে, গুণ করলে আসবে আমাদের 0.1765 0.1765 গুণন 100। 100 গুণ করলে দশমিক 2 টানে চলে আসবে, অর্থাৎ 17.65%। এখন কস্ট অফ কমার্শিয়াল পেপার কেসিপিতেও কিন্তু আমাকে ইআইআর বের করতে হবে। তাহলে ইআইআরটা কি হবে, আমরা ইআইআরটা লিখব, ইআইআর সূত্র একইভাবে একই রকম সূত্র 1 + i⁻n - 1 * 100। এখানেও খেয়াল রাখবো, এখানে হেয়ারে যে আই এর মানটা হচ্ছে ঠিক এই একইভাবে প্রথম অংশটা হচ্ছে আয়ের মান, হ্যাঁ, যেটার মান আসছে কত 0.1765 সরি 0.0588। এন এর মানটা কোনটা, দ্বিতীয় অংশটার মান আসছে কত 3। তো এখানে আমরা এখন বসাই, যদি দেই 1 + 0.0588 পাওয়ার 3 - 1 * 100। আচ্ছা তাহলে আমরা পাশে একটু হেয়ারটা মুছে দেই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কত আসবে আমরা দেখি। এইটা পাওয়ার করতে হবে, তাহলে পাওয়ার করলে এর মানটা কত আসবে, এর মানটা আসবে 1.1870 1 গুণন 100, বিয়োগ করলে হবে 0.1870 গুণন 100 এবং 100 দিয়ে গুণ দিলে 18.70%, 18.70%। তাহলে আমরা অল্টারনেটিভ 3, এই অল্টারনেটিভ 3 এর মানও কিন্তু আমরা পেয়ে গেলাম, যে অল্টারনেটিভ 3 যার কষ্ট আসছে কত 18.70%। এখন আমরা তিনটারই যেহেতু ইআইআর পেয়ে গেছি, তো আমরা তিনটা মিলে আমরা সিদ্ধান্ত দিতে পারবো। তো আমরা একটা কাজ করি, নিচে একটু কমেন্ট করার জন্য একটু মুছে দিচ্ছি, তোমাদের হয়তো তুলে নেওয়া হয়ে গেছে, আমরা এই অঙ্কটুকু মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন কমেন্টটা লিখব, এই তিনটা অ্যান্সারের উপর ভিত্তি করে আমরা কমেন্ট লিখব। কমেন্ট আচ্ছা, যেহেতু সবগুলো আমার কস্ট অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে আমরা সবসময় কোনটাকে গ্রহণ করি, ব্যয়ের ক্ষেত্রে আমরা সবসময় যে ব্যয়টা কম আমাদের জন্য আমরা সেটাকে গ্রহণ করি। তাহলে অল্টারনেটিভ 1 আছে 25.55%, অল্টারনেটিভ 2 হচ্ছে 20%, অল্টারনেটিভ 3 হলো 18.70%। সবচেয়ে কম কোনটা, অবভিয়াসলি অল্টারনেটিভ 3টা হচ্ছে সবচেয়ে কম, যেটা কম সেটাই আমার জন্য বেস্ট। তাহলে আমরা অবশ্যই লিখব যে দ্য বেস্ট alternative is obviously কি হবে 3। the best alternative is এটা 3 নাম্বার কি ছিল, কস্ট অফ কমার্শিয়াল পেপার। তাহলে বেস্ট অল্টারনেটিভ ইজ কমার্শিয়াল পেপার, বিকজ যেহেতু আমাকে কারণ চাইছে, যে হোয়াই কারণ চাইছে, তাহলে বিকজ ইটস কস্ট ইজ লোয়েস্ট, কারণ এর খরচ সবচেয়ে কম। তাহলে আমরা এই যে দ্বিতীয় অধ্যায় স্বল্পমেয়াদী অর্থায়ন অর্থাৎ শর্ট টার্ম ফিন্যান্সিং, সেটার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম। এই ধরনের অঙ্কই কিন্তু সাধারণত এই অধ্যায় থেকে এসে থাকে। তো তোমরা অবভিয়াসলি এটা প্র্যাকটিস করবে এবং দেখবে এই অধ্যায়ের আরো কিছু বোর্ড প্রশ্ন আছে অর্থাৎ ইউনিভার্সিটি প্রবলেম আছে, তোমরা সেগুলো বাসায় হোমওয়ার্ক হিসাবে বাসায় অবশ্যই করবে। তো আজকের মতো আমার মনে হয় তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না, থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো আজকে সবাই সামনে আজকে বিদায় নিচ্ছি, এরপরে আবার অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।